এটা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে না। এটার পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। বর্তমানে ঢাকা শহর তথা সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে যদি মেজর মানে বৃহৎভাবে আমি এটাকে বলি, দুটো দিক। একটা হচ্ছে আমাদের ব্যাপকভাবে যেটা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের বাংলাদেশের যে একটা পট পরিবর্তন এবং রাজনৈতিকভাবে একটা অস্থিরতা, এটার সুযোগটা অপরাধ জগতের মানুষগুলো নিচ্ছে। আর ২ নম্বর হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়াতে খুব সহজে অপরাধ জিনিসগুলো দেখে দেখে মানুষের মধ্যে একটা মস্তিষ্কে মননে অনেক ধরনের প্রভাব পড়েছে। আর এটাকে যদি আমি একটু ভেঙে বলি, এটার ব্যাকগ্রাউন্ডটা মূলত আমার দৃষ্টিতে ৫টা কারণে এই জিনিসটা ঘটতেছে। নাম্বার 1 হচ্ছে সেটা হলো যে আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের অনেক বেশি ঘাটতি হচ্ছে। নৈতিক শিক্ষাটা একেবারেই আমাদের মধ্যে নেই, কারণ আমাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। কে কত দ্রুত কত বেশি আমরা উপর দিকে উঠতে পারি, কত বেশি আমরা নিজে ভালো থাকতে পারি, কিভাবে অর্থনৈতিক বৈষয়িক বিষয়গুলোর প্রতি আমাদের সম্পৃক্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে। তারপরে পারিবারিক শিক্ষার মারাত্মক ঘাটতি এবং বিশেষ করে পারিবারিকভাবে নিঃসঙ্গতা। একটা সময় আমরা একান্নবর্তী পরিবার ছিল, এই যে যেমন ধরেন যে এখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু, আপনি দেখবেন যে পরিবারের সবাই খুব কম মানুষ ফুটবল খেলা দেখে, কিন্তু রাতের বেলা দেখবেন রাস্তাঘাটে মোড়ে মোড়ে খেলা দেখছে। তার মানে পরিবারের সবাই মিলে একসাথে একটা কিছু উদযাপন করা, পরিবারের সবার সাথে শেয়ার করা, একসাথে থাকা, একসাথে থাকলেই কিন্তু পরিবারের ভাই বোনগুলো সংশোধন করতে পারে। আগে আমরা একটা পরিবারে অনেকগুলো ভাই বোন ছিলাম, এখন একটা পরিবারে সদস্য সংখ্যা এমনি কম। আগে আপনার ভাই বোন অনেক বেশি থাকতো, তারপরে দাদা দাদু থাকতো, চাচারা সবাই একান্নবর্তী ছিল, একজন আরেকজনের দোষগুলো ধরে দিতে পারতো। আর এখনকার অবস্থাটা এরকম, এখন আমাদের আত্মীয় স্বজন বলতে গেলে কেউ পাশাপাশি নেই, আমরা একা থাকি, তারপরে সংসারের সদস্য সংখ্যা কম, একজন দুজন সন্তান যা আছে তা আবার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যে যার মতো জগৎ নিয়ে আছে। এসব বিষয়গুলোর কারণে নিঃসঙ্গতা বাড়ছে, নিঃসঙ্গতা থেকে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধগুলো খুব অহরহ, যে কোনো একটা অপরাধ মাথা কেটে আপনার সেখানে একটা ছবি দিয়ে দিচ্ছে, এবং এমন সব ভিডিও ছোট ছোট ক্লিপ তৈরি হয় যেগুলো দেখে এদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়ে যাচ্ছে যে এই ধরনের কিছু একটা করলে মনে হয় আমি ভাইরাল হতে পারবো। এই ভাইরালের নেশার কারণে আমরা অপরাধটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আর যেটা অর্থনৈতিক যে একটা চাপ, এটা তো অবশ্যই আমাদের দেশে আছে। আরেকটা বিষয় রাষ্ট্রের দায়, এখানে রাষ্ট্রের অনেক বড় একটা দায় আছে। যেমন ধরেন আজকে আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকা শহরে আমি ইদানিং চলার সময় অনেক সময় খেয়াল করেছি, আপনি খেয়াল করে দেখবেন যে চলার পথে আপনি যেসব রিক্সাওয়ালা দেখতে পাচ্ছেন, যেসব অটোরিকশা চালক দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক পাবেন প্রফেশনাল, প্রকৃত প্রফেশনাল ব্যক্তি যারা দেখবেন তারা রাস্তাঘাটে অনেক কিছু হলে রিক্সাওয়ালা প্রফেশনাল আচরণটা করবে, কিন্তু তার ধৈর্যটা ওই রকম থাকে। কিন্তু একজন নন প্রফেশনাল ব্যক্তি যখন রাস্তাঘাটে রিক্সা চালাবে, অটোরিকশা চালাবে, এরা দেখবেন হুটহাট করেই ভুল চালাবে, আবার কেউ বাধা দিলে মাথা গরম করবে, ধাম করে একজন যে আঘাতও করতে পারবে। সো অপরাধ প্রবণতা বাড়ছে, এবং সবচেয়ে বড় এটা রুট কজটা হচ্ছে গ্রাম অঞ্চলের। আপনি দেখবেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন যে খাল খনন কর্মসূচি। আপনি খাল খনন করবেন, সেই খালে উৎপাদন কাজ কারা করবে? সেই মানুষ যদি না থাকে, এই খাল খনন করে আমার লাভ হবে কি? খাল খনন হচ্ছে এটা সেই জিয়াউর রহমানের সময়, সেই খাল খননের কারণে তখন প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ ছিল, সেই মানুষগুলো এটার সদ্ব্যবহারটা করতো, এবং এটার চাহিদা অনেক বেশি ছিল। আমাদের গ্রামের জন্য তখন খাল খননটা একটা হার্ট ছিল, আমি মনে করি একটা হৃৎপিণ্ডের মতো একটা ভূমিকা পালন করছে। কিন্তু এখন এই খাল খনন কর্মসূচি এখন এটা উপযোগী, কিন্তু এটার ব্যবহার যারা করবে সেই ব্যবহারকারী সংখ্যা তো নেই। গ্রাম থেকে সব মানুষ ঢাকা শহরে চলে আসছে, সবাই এসে এখন অটোরিকশা চালাবে। কৃষিকাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না, এমনকি ডাবল টাকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের বিষয়। এটা কতখানি আসলে নীতি নির্ধারক চিন্তা করছে, কারণ পরে কিন্তু কৃষি উৎপাদন ব্যাহত হবে। আমি আপনাকে প্র্যাকটিক্যাল ঘটনা কিছুদিন আগে শহরে জায়গাগুলো আসলে যাদের দেখার কথা তারা কতটুকু দেখছে এই বিষয় নিয়ে সন্দেহ আছে।